আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির ইংলিশ পার্ট 3 নিয়ে আসলাম আজকে আমরা। পূর্বে আমরা আরও 2টা ভিডিও মেক করেছিলাম। আমরা বলেছিলাম যে প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রায় 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, ব্যাখ্যাসহ সমাধান করব। প্রায় 10টি ভিডিও মেক করব, 10টা ভিডিওতে আপনার প্রায় 400 প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আপনি যদি এই 10টি ভিডিও সাকসেসফুলি সম্পূর্ণভাবে ধৈর্য নিয়ে দেখতে পারেন, আপনার ইংলিশ নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। যে কোনো জায়গা থেকে আপনার কোশ্চেন আসুক, আপনি ইংলিশ খুব সহজে সলভ করতে পারবেন। এই কোশ্চেনগুলো ছাড়া অন্য কোনো কোশ্চেন আসলেও আপনি খুব সহজে সলভ করতে পারবেন। চলুন শুরু করা যাক। দেখুন এখানে আছে আই উইশ আই ড্যাশ দ্য উইংস অফ আ বার্ড। এখানে ফিল ইন দ্য গ্যাপসে কী হবে? তো আমরা শিখেছিলাম উইশের পর যদি কখনো বি ভার্বের প্রয়োজন হয়, ওইখানে সবসময় আপনার অয়ার হবে। তার মানে অপশন এখানে কোথাও অয়ার নেই। এখন এখানে কি হবে? তো আমরা জানি কি যে যদি কোনো সেন্টেন্সের প্রথমে উইশ আই উইশ থাকে অথবা আপনার ওড দেয়ার থাকে, আই উইশ অথবা ওড দেয়ার থাকলে এরপরে সবসময় আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, মানে ভার্বের পাস্ট ফর্ম হবে আর কি। তার মানে দেখুন এখানে যেহেতু আই উইশ আছে, এরপরে আমরা অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব। তার মানে এখানে আছে হ্যাভ। আমরা জানি হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে কি? হ্যাড। তার মানে এখানে এই হ্যাডই হচ্ছে কারেক্ট আনসার। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, এখানে কি হবে? হ্যাডই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স। এখানে এটার প্রপার বাংলা অনুবাদ কী হবে জানতে চেয়েছে। তো এটার জন্য আপনি একটা জিনিস মনে রাখতে পারেন, এখানে আছে কি? কেম অফ। তো আমরা জানি কাম অফ শব্দের অর্থ হচ্ছে সাফল্য অর্জন করা অথবা আপনার জয়লাভ করা। তার মানে দেখুন এখানে কোন সেন্টেন্সটির মধ্যে সাফল্য অর্জন করা অথবা জয়লাভ করা আছে? দেখুন এখানে আছে সাফল্য অর্জন করা। আর কোনো সেন্টেন্সে কিন্তু সাফল্য অর্জন করা বা জয়লাভ করা এই শব্দটি নেই। দ্যাট মিনস হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স। এটার বাংলা অনুবাদ হবে তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ পুট। এখানে জানতে চাইছে এই পুটের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে। মনে রাখবেন যে পুটের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম। এরকম আরও কিছু ওয়ার্ড আছে যেমন কাট, 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 এটার তিনটা সেম ফর্ম সেম। আর এস এইচ ইউটি, এরপর হচ্ছে শার্ট, এস এইচ ইউটি, এস এইচ ইউটি। তার মানে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর তিনটা ফর্ম সেম থাকে। তার মানে এখানে পুটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার পুটি হবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে আমি চা পান করি না, এর ইংরেজি কি হবে জানতে চেয়েছে। মনে রাখবেন চা পান করা অর্থে আমরা সবসময় টেক টি ব্যবহার করব। টেক টি অর্থ হচ্ছে আপনার চা পান করা। তার মানে এখানে ড্রিঙ্কও হচ্ছে না, হ্যাভও হচ্ছে না, এখানে হ্যাভ আছে এটা হচ্ছে না। তার মানে আই ডোন্ট টেক টি, এটার অর্থ হচ্ছে আপনার কি? আমি চা পান করি না। তার মানে আমি চা পান করি না, এটার অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশটা হচ্ছে আই ডোন্ট টেক টি। এটাই হচ্ছে এখানে কি? দেখুন এখানে আছে হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচে 4টি সেন্টেন্স দেওয়া আছে, কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা জানতে চেয়েছে। একটু খেয়াল করুন, এখানে প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে পারফেক্ট শব্দটা আছে। এখানেও পারফেক্ট, এখানেও পারফেক্ট, এখানেও পারফেক্ট, এখানেও পারফেক্ট। পারফেক্টের ক্ষেত্রে আপনি একটা জিনিস মনে রাখতে পারেন যে কিছু ওয়ার্ড আছে, মানে কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন আপনার পারফেক্ট, এক্সিলেন্ট, এরপর হচ্ছে আপনার প্রিফারেবল, এক্সট্রিম, সুপ্রিম, এরপর আপনার সিনিয়র, জুনিয়র। এই ওয়ার্ডগুলো বা এই অ্যাডজেক্টিভগুলো সবসময় আপনার সুপারলেটিভ ফর্মের অর্থ প্রকাশ করে। তার মানে এগুলোর পূর্বে কখনো আপনার মোস্ট অথবা মোর এগুলো বসানোর প্রয়োজন হয় না। তার মানে এর প্রপার আনসারটা হচ্ছে হি ইজ আ পারফেক্ট জাজ। এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপরে দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ, এই সেন্টেন্সটা আমরা অনেকেই ভুল করি। দেখুন ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং টু। এখানে কি হবে ফিল ইন দ্য গ্যাপসে জানতে চেয়েছে। দেখুন এখানে হয় হো এবং হোম, এই দুটো জিনিস নিয়ে আমরা কনফিউশন থাকি যে হোম হবে না হো হবে। তো মনে রাখবেন যে ব্যক্তিবাচক অবজেক্টের জন্য আমরা সবসময় হোম ব্যবহার করি, আর ব্যক্তিবাচক সাবজেক্টের জন্য আমরা সবসময় হো ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে হোমটা হয় কখন আর হোটা হয় কখন। এটার জন্য আপনি একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। মনে রাখবেন সাবজেক্ট এবং আপনার ভার্ব যদি সমান হয়, সাবজেক্ট যদি দুটা থাকে, ভার্ব যদি দুটা থাকে, আপনি হোম ব্যবহার করবেন। আর আমরা যদি জানি কি ব্যক্তিবাচক সাবজেক্টের জন্য আমরা হো ব্যবহার করি। মনে রাখবেন যে দুটা ভার্ব আছে, ভার্ব যদি থাকে ধরেন দুটা আর সাবজেক্ট আছে একটা, আরেকটা সাবজেক্টের ঘাটতি পূরণ করার জন্য আপনি হো ব্যবহার করবেন। এই এক্সাম্পলগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন এখানে আছে ইট ওয়াজ আই, এখানে ইট হচ্ছে একটা কি? সাবজেক্ট, আর ওয়াজ হচ্ছে একটা কি? ভার্ব। তার মানে এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে। এখানে হি হচ্ছে একটা সাবজেক্ট আর ওয়ান্টেড হচ্ছে একটা কি? ভার্ব। তার মানে দেখুন এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, দুটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব। তার মানে সাবজেক্ট পাইলাম দুটা, ভার্বও পাইলাম দুটা। তো সাবজেক্ট এবং ভার্ব যদি ইকুয়াল হয় আমরা কি ব্যবহার করব? হোম ব্যবহার করব। এখানে হোমই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এখানে দেখুন এখানে আছে ইট ইজ সাকিব ড্যাশ প্লেস ওয়েল। এখানে ইট হচ্ছে একটা কি? সাবজেক্ট, আর ইজ হচ্ছে একটা কি? ভার্ব, আর এখানে প্লেস হচ্ছে একটা কি? ভার্ব। তার মানে দেখুন এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব, দুটা ভার্ব আছে, সাবজেক্ট আছে একটা। তার মানে আরেকটা সাবজেক্টের ঘাটতি পূরণ করার জন্য আপনাকে হোম ব্যবহার করব
নাকি হো ব্যবহার করব? আমরা বলেছিলাম ভার্ব দুটো থাকলে সাবজেক্ট একটা থাকলে আরেকটা সাবজেক্টের ঘাটতি পূরণ করার জন্য আমরা অবশ্যই হো ব্যবহার করব। আশা করি হোম এবং হো কখন হবে এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে হোয়াট এবং আর দ্যাট এই দুটো জিনিস কোথায় হয়। তার মানে এভাবে আমরা আস্তে আস্তে রিলেটিভ প্রনাউনের সবগুলো ব্যবহারই শিখবো। এখন আপনি মনে রাখেন হোমটা কখন হবে আর হোটা কখন হবে। এরপরে দেখুন এখানে আছে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম, এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে? তো এখানে আসছে কি ওয়ান অফ। আমরা শিখেছিলাম কি যদি কোনো সেন্টেন্সে কি থাকে যে ওয়ান অফ, এরপর হচ্ছে আপনার এভরি অফ, এরপর হচ্ছে আপনার আইদার অফ, এরপর হচ্ছে আপনার নেইদার অফ, এরপর হচ্ছে আপনার নান অফ, এগুলোর পর সব সময় আপনার নাউনটা হবে আপনার প্লোরাল, নাউনটা হয় প্লোরাল আর ভার্বটা হয় আপনার সিঙ্গুলার। ওয়ান অফ, এভরি অফ, আইদার অফ, এরপর হচ্ছে আপনার নেদার অফ, এরপরে ইচ অফও হয় আপনার ইচ অফ। এই ওয়ার্ডগুলো যদি থাকে এরপরে নাউনটা হবে কি আপনার প্লোরাল আর ভার্বটা হবে সিঙ্গুলার। দেখুন এখানে আছে ওয়ান অফ, এরপরে কিন্তু স্টুডেন্টস কিন্তু কি আছে প্লোরাল আছে, কিন্তু ভার্বটা আমরা কি ইউজ করবো সিঙ্গুলার ইউজ করবো। তার মানে এটা তো হচ্ছে না এটাও হচ্ছে না, হয় এটা নিয়ে আর এই দুটো নিয়ে আমরা কনফিউজড থাকতে পারি। তার মানে মনে রাখবেন ভার্বের সাথে এস থাকলে সিঙ্গুলার, ভার্বের সাথে এস যদি না থাকে এটা প্লোরাল। তার মানে এখানে গেটটা হচ্ছে প্লোরাল ভার্ব আর গেটস হচ্ছে সিঙ্গুলার ভার্ব। দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। দেখুন এখানে আছে অল অফ দ্য পিপল এট দ্য কনফারেন্স আর, এখানে চারটা অপশন দেওয়া আছে, ফিল ইন দ্য গ্যাপসে কোনটা হবে জানতে চেয়েছে। দেখুন ম্যাথমেটিক্স শব্দটা কিন্তু এটার সাথে সবসময় এস হয়, এটা কিন্তু ফিক্সড, কখনো আমরা ম্যাথমেটিক লিখি না, ম্যাথমেটিক্সই হবে এটার প্রপার স্পেলিংটার সাথে আমরা কি এস থাকে। তার মানে এখানে শুধু সি দেওয়া আছে, এটা হচ্ছে না শিওর, এটাও হচ্ছে না, আর এটার সাথে দেখুন অ্যাপোস্ট্রফি দেওয়া আছে এস, এটাও কিন্তু হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে একটু খেয়াল করুন, এখানে আছে অল অফ দ্য পিপল, এখানে অল অফ থাকলে অল অফ দ্য পিপল অ্যাট দ্য কনফারেন্স আর, এখানে কিন্তু টিচার হবে নাকি টিচার্স হবে? যেহেতু অল অফ আছে অবশ্যই এখানে টিচার্স হবে, টিচার হবে না, কিন্তু এখানে টিচার আছে এটাও হচ্ছে না, এখানে টিচার আছে এটাও হচ্ছে না। তার মানে এটা এই দুটো নিয়ে আমরা কনফিউশন থাকার কথা ছিল, এখানেও টিচার্স আছে এখানেও টিচার্স আছে। তার মানে এখানে যেহেতু ম্যাথমেটিক্স শব্দটার সাথে এস নেই আর এখানে এস আছে, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপরে দেখুন কোনো মানুষ একা বাস করতে পারে না, এটার ইংরেজি কি হবে? তো এটা আমরা সবাই জানি যে নো ম্যান ক্যান লিভ অ্যালোন, এটাই হচ্ছে এটার প্রপার ইংরেজি অনুবাদ। এরপর দেখুন এটা আমাদের একটু প্রবলেম হতে পারে যে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এটার ইংরেজি কি হবে? আপনাকে জানতে হবে তিরস্কার ইংলিশ কি। মনে রাখবেন টেক টু টাস্ক, এটার অর্থ হচ্ছে আপনার তিরস্কার করা। তার মানে দেখুন কোথায় টেক টু টাস্ক আছে, এখানে আছে নাই, এখানেও আপনার টুক টু বুক আছে, এটা হচ্ছে না, এখানেও নেই। এখানে দেখুন টুক হিম টু টাস্ক, এই টেকের পাস্ট ফর্ম এখানে টুক দেওয়া আছে, এরপর এখানে টু আছে, এখানে টাস্ক। তার মানে টেক টু টাস্ক বা টুক টু টাস্ক এটার অর্থ হচ্ছে আপনার তিরস্কার করা। তার মানে দ্য অথরিটি টুক হিম টু টাস্ক, মানে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এটার প্রপার ইংরেজি অনুবাদ হচ্ছে আপনার এটাই। এরপর দেখুন এখানে আছে আই ক্যান নট ড্যাশ টু পে সাচ হাই প্রাইজেস, এখানে কি হবে? বাট হবে না ট্রাই হবে না এফোর্ট হবে না অ্যাবল হবে? তো দেখুন এখানে আছে ক্যান নট, আমরা জানি ক্যান হচ্ছে একটা মুডাল ভার্ব, ক্যান কুড শ্যাল শুড উইল ওট মে মাইট এগুলা মুডাল ভার্ব। মুডাল ভার্বের পরে আমরা ভার্বে কি ফর্ম বসাই? বি ওয়ান বসাই। তার মানে বাট কিন্তু এখানে ভার্ব না, এটা হচ্ছে না। এখানে অ্যাবল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমরা জানি বি এলই থাকলে এটা সবসময় অ্যাডজেক্টিভ হয়, এটাও হচ্ছে না। তার মানে আমাদের কনফিউশন হতে পারে ট্রাই নিয়ে এবং এফোর্ট নিয়ে। মনে রাখবেন ট্রাই শব্দের অর্থ জানি আমরা কি চেষ্টা করা, আর এফোর্ট শব্দের অর্থ আমরা কি জানি যে অর্থ বের সামর্থ্য থাকা অর্থে আমরা এফোর্ট শব্দটা ব্যবহার করি। তার মানে দেখুন আই ক্যান নট, এখানে যদি আমরা এফোর্ট ইউজ করি আই ক্যান নট এফোর্ড টু পে সাচ হাই প্রাইসেস, এখানে কি হচ্ছে এই ধরনের উচ্চ মূল্য পরিশোধ করার সামর্থ্য আমার নেই। তার মানে এখানে এফোর্টটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, ট্রাই হবে না এখানে, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখুন এখানে আছে দ্য লেডি প্রাইডস হারসেলফ ড্যাশ হার বিউটি, এটা নিয়ে আমরা অনেকেই কনফিউশন থাকি যে এখানে প্রাইডের পরে কি হবে, অনেকেই কিন্তু আমরা ইন বসাই দিই এখানে যে প্রাইড ইন হয়। মনে রাখবেন যে প্রাইডের পর ইন হয় ঠিক আছে, যদি প্রাইডের পর ডিরেক্ট ফিল ইন দ্য গ্যাপস থাকে ওই জায়গায় আপনি ইন ব্যবহার করবেন, কিন্তু পরে যদি কোনো রিফ্লেক্সিভ প্রনাউন থাকে যে হিমসেলফ হারসেলফ এগুলো যদি থাকে এখানে আপনি অন বসাবেন, না হয় আপনি আপন ব্যবহার করবেন। তার মানে অপশনে যেহেতু কোথাও অন নেই এখানে আপনই হচ্ছে কি কারেক্ট আনসার। যদি এক্সাম্পলটা এরকমভাবে আপনার এক্সামে থাকতো, যদি বলি কি হি টেক্স pride dash his wealth, এখানে কি আপনি কি অন বা আপন বসাতেন না, এখানে দেখুন প্রাইডের পরে ডিরেক্ট কি আছে ফিল ইন দ্য গ্যাপস আছে, ওইখানে আমরা কি ব্যবহার করব ইন ব্যবহার করব। আর যদি রিফ্লেক্সিভ প্রনাউন থাকে প্রাইডের পর অবশ্যই এখানে আপনি অন বা আপন ব্যবহার করবেন, দ্যাট মিনস এখানে আপনই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি ইচ অফ এভরি অফ আইদার অফ নাইদার অফ এগুলোর পর কি হয় প্লোরাল একটা নাউন হয়, এরপরে ভার্বটা সিঙ্গুলার হয়। তার মানে দেখুন এখানে
ইচ অফ আছে, এরপর একটা প্লোরাল কি নাউন আছে, এরপর গট ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে। এখানেও এভরি অফ আছে, এরপর একটা প্লোরাল নাউন আছে, এরপরও ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে। তার মানে এই দুটা কিন্তু নিয়মের সাথে মিলে যাচ্ছে। যদি এরকম কোনো ঘটনা ঘটে আপনি যে কাজটা করবেন অর্থটা একটু বোঝার ট্রাই করবেন। দেখুন এখানে আছে ইচ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ, এটার অর্থ হচ্ছে 3জন বালকের প্রত্যেকে একটি করে পুরস্কার পেয়েছিল। দ্যাট মিনস এখানে ইচ অফটাই হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার, এখানে এভরি অফ আপনার হচ্ছে না। এরপরে দেখুন এখানে আছে লুক বিফোর ইউ লিভ, এটার অর্থ কি জানতে চাইছে, এটার অর্থ হচ্ছে আপনার ভাবিয়া করিও কাজ। এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমরা অনেকেই ভুল করে ফেলি যে ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশ করার ক্ষেত্রে। তার মানে একটু মনে রাখবেন লুক বিফোর ইউ লিভ এটার বাংলাটা হচ্ছে আপনার ভাবিয়া করিও কাজ। এরপরে দেখুন এখানে আছে ফ্রিকোয়েন্সি শব্দটা জানতে চাইছে নাউন নাকি অ্যাডভার্ব নাকি ভার্ব না অ্যাডজেক্টিভ। আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে যদি সিই সিওয়াই সিএসটিএইচ এগুলো থাকে সেটা অবশ্যই কি হয়, নাউন হয়। এছাড়াও পরীক্ষা আসবে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বলতে পারে যে নিচের কোনটি নাউন নিচের কোনটি অ্যাডভার্ব নিচের কোনটি অ্যাডজেক্টিভ আপনাকে আইডেন্টিফাই করতে বলতে পারে। তার মানে আপনাকে যে কাজটা করবেন যে আপনি কিভাবে খুব সহজে নাউনটাকে আইডেন্টিফাই করতে পারেন। যে শন, ছোট্ট একটা কবিতা মনে রেখে আপনি নাউনকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারেন। তো এখানে আছে শন শন, এরপর হচ্ছে আপনার ম্যান্টনেস, এরপর হচ্ছে আপনার হুডশিপ, এরপর হচ্ছে আপনার সিই সিওয়াই সিএইচ টিএইচ, এরপর হচ্ছে আপনার ইয়ার ওআর ইউআর ইউআরই, ডম এজ আইএসএম আইএসটি ওয়াই টিওয়াই আইটিওয়াই। এগুলা যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে এটা অবশ্যই নাউন হবে। যে শনশন ম্যান্টনেস হোডশিপ সিই সিওয়াই সিএসটিএইচ ইআর ওআর ইউআর ইউআরই ডম এজ আইএসএম আইএসটি ওয়াই টিওয়াই আইটিওয়াই এগুলো থাকলেই সেটা অবশ্যই নাউন হবে। তার মানে দেখুন এখানে সিওয়াই আছে, এখানেও কিন্তু সিওয়াই ছিল, দ্যাট মিনস এটা কি হচ্ছে আপনার নাউন হচ্ছে। এছাড়াও আমরা জানি কি যে কি যদি বলি কি প্রমোশন, এরপর আপনার টেলিভিশন, এরপর ডেভেলপমেন্ট, এরপর হচ্ছে আপনার কাইন্ডনেস, এরপর হচ্ছে আপনার চাইল্ডহুড ফ্রেন্ডশিপ, এই ধরনের যত ওয়ার্ড আছে এগুলো থাকলে অবশ্যই এটা কি হবে, নাউন হবে। দেখুন এখানে জানতে চাইছে হুইচ ওয়ান ইজ প্লোরাল, নিচে 4টি অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটা প্লোরাল ওরা এটা জানতে চাইছে। তো আমরা জানি কি যে ইচ, এনি ওয়ান, সাম ওয়ান এই সবগুলোই হচ্ছে আপনার সিঙ্গুলার। এখানে জানতে চাইছে হুইচ ওয়ান ইজ প্লোরাল, তার মানে এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার, এখানে কোনো প্লোরাল ফর্ম নেই, দ্যাট মিনস এখানে নান অফ দিস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে ক্রেডিট টাকা 500 ড্যাশ মাই অ্যাকাউন্ট। তো আমরা জানি কি কোনো অ্যাকাউন্টে কিছু জমা করা অর্থে ক্রেডিটের সাথে কি ব্যবহার করি, আমরা টু ব্যবহার করি। তার মানে দেখুন ক্রেডিট টাকা 500 টু মাই অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্টে কি 500 টাকা জমা করো, এরকম অর্থে ক্রেডিটের সাথে আপনি সবসময় কী ব্যবহার করবেন, টু ব্যবহার করবেন। এরপর দেখুন এখানে আছে উই মেড হার রিসাইট আ পয়েম, এখানে কি হবে এটার প্যাসিভ ফর্মটা একটু খেয়াল করুন। আমরা জানি এই উইটা হচ্ছে কি এখানে সাবজেক্ট, আর মেড হচ্ছে ভার্ব, আর হার হচ্ছে অবজেক্ট। তার মানে অবজেক্টটা আমরা কোথায় নিয়ে আসবো, সাবজেক্ট নিয়ে আসবো প্যাসিভ করার সময়। তার মানে এখানে যেহেতু হার আছে হারের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে শি, আর এখানে মেড যেহেতু পাস্ট টেন্সে আছে আমরা জানি পাস্ট টেন্স হলো ওয়াজ ওয়ার বসাতে হয় প্যাসিভ করার সময়। তার মানে শি এর সাথে অবশ্যই ওয়াজ হবে, ওয়ার হবে না কখনো। এরপর মেডের পাস্ট পার্টিসিপল আমরা জানি কি মেডই হবে। এরপর এখানে রিসাইট হচ্ছে একটা কি ভার্ব, যেহেতু এটা ভার্ব এখানে আমরা টু বি রিসাইট ব্যবহার করব, কারণ পাশাপাশি দুটো ভার্ব থাকলে এরপরের ভার্বটার সাথে কি ইনফিনিটিভ বসাতে হয়, 2 + B1 এরকম আর কি। এরপর এখানে আছে এ পয়েম, আমাদের প্যাসিভ হয়ে গেল। তার মানে দেখুন হি ওয়াজ মেড টু রিসাইট এ পয়েম, কোথায় আছে দেখুন এখানে আছে শি ওয়াজ মেড টু রিসাইট এ পয়েম, এখানে এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ, এখানে কি 4 ক্লজেস হবে না 2 ক্লজেস হবে না 1 ক্লজ না 3 ক্লজ। মনে রাখবেন আমরা জানি কি যে সিম্পল সেন্টেন্স আর হচ্ছে কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড, এই তিনটা সেন্টেন্স নিয়ে আমাদের একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। সিম্পল সেন্টেন্সে মনে রাখবেন একটা ক্লজ থাকে, কমপ্লেক্সে 2টা ক্লজ থাকবে, আর কম্পাউন্ডেও 2টা ক্লজ থাকবে। সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকবে, সাথে ফ্রেজ থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ডে 2টা করে ক্লজ থাকবে। আর 2টা ক্লজের মাঝখানে যদি আপনার অ্যান্ড, বাট, অর এই ধরনের ওয়ার্ডগুলো থাকে এটা সবসময় কম্পাউন্ড সেন্টেন্স হবে। আর 2টা ক্লজ থাকার পর যদি দেখেন এগুলো নাই, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটা ক্লজ থাকবে। তার মানে সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ কি 1 ক্লজ, এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট। এরপর দেখুন এখানে আছে হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, নিচে 4টি সেন্টেন্স দেওয়া আছে কোনটা কারেক্ট সেটা জানতে চেয়েছে। তার মানে দেখুন প্রত্যেকটা সেন্টেন্সে এখানে কিন্তু পালস আছে, এখানেও আছে এখানেও আছে এখানেও আছে। পালস শব্দের অর্থ হচ্ছে স্পন্দন, তার মানে এটা যদি আপনি একটু খেয়াল করেন আপনি নিজেই পারবেন। দেখুন পালস অর্থ যেহেতু স্পন্দন, তো স্পন্দনকে আমরা কি করি, দেখেছিলাম হবে না ফাউন্ড হবে না এক্সামিনেট হবে নাকি এখানে ফিল হবে, আমরা কিন্তু আই ফিল হিজ পালস, মানে আমি তার স্পন্দন কি করি, অনুভব করি। তার মানে এখানে ফিলই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার, ওইগুলা কিন্তু হবে না, ওইগুলা এটার সাথে যায় না, পালস স্পন্দন শব্দের সাথে ওইগুলা যায় না। দ্যাট মিনস আই ফিল হিজ
পালস, আমি তার স্পন্দন অনুভব করি, এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এটা একটু খেয়াল করুন, এখানে আছে অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটাকে সিম্পল করতে বলছে। তার মানে একটু খেয়াল করুন, সিম্পল, এরপর হচ্ছে আপনার কমপ্লেক্স, কম্পাউন্ডের চেঞ্জটা একটু খেয়াল করুন। প্রায় এক্সামে কিন্তু এগুলো থেকে আপনার কোশ্চেন থাকবে যে সিম্পল থেকে কমপ্লেক্স করুন, কম্পাউন্ড হবে এখানে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তার মানে সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ থাকে অথবা ডেসপাইট থাকে, আপনি কমপ্লেক্স করার সময় দো অথবা অলদো ব্যবহার করবেন, দো অথবা আপনার অলদো। আর কম্পাউন্ড করার সময় আপনি বাট ব্যবহার করবেন। সিম্পল যদি ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকে, কমপ্লেক্স করার সময় দো অথবা অলদো, আর কম্পাউন্ড করার সময় বাট। তার মানে দেখুন অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এখানে যেহেতু অলদো আছে বোঝাই যাচ্ছে এটা কি কমপ্লেক্সে আছে, অলদো আছে এখানে, আর এটাকে করতে বলছি কি সিম্পল। তার মানে অলদো বা অলদো থাকলে আমরা সিম্পল করার সময় ইনস্পাইট অফ বা ডেসপাইট যে কোনোটাই কি করতে পারি, ব্যবহার করতে পারি। এখন আমরা কোনটা ব্যবহার করবো, দেখুন এখানে আছে ইনস্পাইট অফ, এখানেও ডেসপাইট, এখানেও ডেসপাইট, এখানে ইনস্পাইট অফ, প্রথমটা কিন্তু সবগুলোর সাথেই মিলে যাচ্ছে। তার মানে দেখুন এখানে অলদোর পরিবর্তে ইনস্পাইট অফ আমরা বসালাম, এখানে লিখি আমরা ইন স্পাইট অফ। এরপর দেখুন এখানে আছে হি এর পজিটিভ ফর্ম আপনাকে ইউজ করতে হবে। এটা একটা ক্লজ দেওয়া আছে, এই ক্লজটাকে আপনি ফ্রেজে রূপান্তর করতে হবে। তার মানে এখানে হি এর পজিটিভ হচ্ছে আপনার হিজ। এরপর দেখুন এখানে আছে ইজ পোর আছে, তো এখানে পোরের নাউন ব্যবহার করতে হবে। পোর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা নাউন হচ্ছে পোভার্টি। এরপরে এই কমা বসালাম, এরপর হচ্ছে হি ইজ অনেস্ট, আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তার মানে দেখুন ইনস্পাইট অফ হিজ পোভার্টি হি ইজ অনেস্ট, এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে ডেসপাইট হিজ অনেস্টি হি ইজ পুর, এখানে অনেস্টি আছে, পোভার্টি না, এটা হচ্ছে না। এখানে আছে ডেসপাইট হিজ পোভার্টি হি ইজ অনেস্ট, তার মানে দেখুন এখানে আছে ডেসপাইট, আমরা জানি ইনস্পাইট অফ বা ডেসপাইট যে কোনো একটা হইতে পারে। তার মানে এখানে যেহেতু এটা আছে, এরপরে দেখুন হেয়ার পজিটিভ হিজ আছে, এরপরে পোভার্টি আছে, হিজ অনেস্ট, তার মানে এটাও কারেক্ট আনসার হইতে পারে। এখানে এ এবং সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এখানে ইনস্পাইট অফ এর পরে হ্যাভিং আছে, এটা হচ্ছে না, এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, হচ্ছে না। তার মানে এই এ এবং সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে হি প্রিফার্স রিডিং ড্যাশ রাইটিং, আমরা জানি কি যে প্রিফার, সিনিয়র, জুনিয়র, এরপরে এই ওয়ার্ডগুলোর পর সবসময় আমরা প্রিপোজিশন টু ব্যবহার করি, মানে একটার চেয়ে আরেকটা জিনিস অধিকতর পছন্দ অর্থে। দেখুন হি প্রিফার্স রিডিং টু রাইটিং, মানে সে কি লেখার চেয়ে পড়াটাকে বেশি পছন্দ করে। তার মানে এখানে কিন্তু চেয়ে অর্থে কিন্তু আমরা অনেক সময় দেন ব্যবহার করে ফেলি, এখানে কিন্তু দেন হবে না, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। প্রিফার থাকার কারণে এখানে টুই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচে 4টি সেন্টেন্স দেওয়া আছে, কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা জানতে চাইছে। দেখুন এখানে প্রত্যেকটা সেন্টেন্সে ফিনিশ দেওয়া আছে, তার মানে দেখুন প্রত্যেকটা সেন্টেন্স যেহেতু হ্যাভ আছে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি, হ্যাভ এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে এখানে যদি হ্যাভ না, এটা হচ্ছে না, এখানে হ্যাভ আছে পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাও হচ্ছে না। এরপর এখানে হ্যাভ আছে, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাও হচ্ছে না। এখানে হ্যাভ আছে, এর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিন্স এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, মনে রাখবেন ফিনিশের পর যদি আরেকটা ভার্ব আসে ওইটা সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। দেখুন এখানেও কিন্তু ফিনিশের পর ভার্ব প্লাস আইএনজি ছিল, এখানে কিন্তু ফিনিশের পর ভার্ব প্লাস আইএনজি ছিল। এখানে প্রেজেন্ট পারফেক্ট না হওয়ার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল না, এটাও প্রেজেন্ট পারফেক্ট ছিল না, এটাই ছিল এখানে আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, এটা এখানে প্রেজেন্ট পারফেক্ট থাকার কারণে এটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার হয়েছে। আরেকটা জিনিস মনে রাখবেন, ফিনিশ থাকলে পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, কারণ অন্য একটা সেন্টেন্সের ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে চাইতে পারে। এখানে ফিনিশডের আই হ্যাভ ফিনিশড রিড দ্য বুক দিতে পারে, তার মানে এখানে ফিনিশডের পর রিড দ্য বুক কিন্তু হবে না, ফিনিশড রিডিং দ্য বুক হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখবেন। দেখুন এখানে আছে কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ জানতে চেয়েছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা জানি কি, যে সাবজেক্টের পর কি থাকবে, হ্যাভ থাকবে অথবা আপনার হ্যাজ থাকবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, মানে B3 হবে আর কি। তার মানে দেখুন কোথায় আছে, এখানে শ্যাল হ্যাভ আছে যেহেতু এখানে হচ্ছে না, এখানে হ্যাভ আছে এটা হতে পারে, এখানে হ্যাভ আছে এটা হতে পারে, এখানে হ্যাড আছে এটা হচ্ছে না। তার মানে দেখুন হ্যাভ হ্যাজ থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে দেখুন এখানেও হ্যাভ আছে, এখানেও হ্যাভ আছে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে, এখানে আছে দ্য নিউজ, এটা হচ্ছে না। এখানে আমরা জানি হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি হ্যাড, তার মানে আই হ্যাভ হ্যাড দ্য নিউজ, এটাই হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এরপর দেখুন এখানে আছে আই উড লাইক ড্যাশ ইনফরমেশন প্লিজ, এখানে ইনফরমেশন হচ্ছে একটা কি আনকাউন্টেবল নাউন। তো আমরা জানি কি আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো কি হয় না, এ হয় না, এন হয় না, এবং আপনার ফিও হয় না, এ ফিও হয় না, দা ফিও, এগুলো কখনোই আনকাউন্টেবল নাউনের পূর্বে হয় না। একমাত্র সাম যেই ওয়ার্ডটা কাউন্টেবল নাউনের পূর্বেও হয়, আনকাউন্টেবল নাউনের পূর্বেও হয়, তার মানে এখানে সামি হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপরে দেখুন হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রনাউন, মানে এই 4টা
প্রনাউনের মধ্যে জানতে চেয়েছি কোনটা রিফ্লেক্সিভ প্রনাউন। আমরা জানি রিফ্লেক্সিভ প্রনাউনের শেষে দুটো জিনিস থাকতে পারে, একটা হচ্ছে সেলফ আর একটা হচ্ছে SELVES, এই দুটো জিনিস থাকতে পারে। এটা থাকবে সিঙ্গুলার ওয়ার্ডগুলোর শেষে, প্রনাউনগুলোর শেষে, এটা থাকবে প্লুরালগুলোর শেষে। যদি বলি কি মাইয়ের সাথে কি সেলফ হবে না সেলফস হবে? মাই সেলফ হয়। যদি বলি কি হিমের সাথে কি সেলফ হবে না সেলফস হবে? সেলফ হবে, হিম সেলফ। তার মানে মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, এগুলো সেলফ হয়। আর সেলফস হয় কোথায় দেখুন, যদি বলি আওয়ার, তো আমাদের, এখানে কি সেলফ হবে না সেলফস হবে? সেলফস হবে, SELVES। তার মানে এই সেলফ এবং সেলফস থাকলেই বুঝবেন সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। দ্যাট মিনস মাই সেলফ হচ্ছে এখানে রিফ্লেক্সিভ প্রনাউন। এরপর দেখুন এখানে আছে হোয়াট ইজ দ্য নাউন অফ ডিনেই, মানে এটার নাউন ফর্মটাকে জানতে চেয়েছে। এটা হচ্ছে একটা ভার্ব। মনে রাখবেন ভার্বের সাথে যদি এল থাকে সেটা হচ্ছে আপনার নাউন হয়ে যায় সবসময়। তার মানে ডিনেই হচ্ছে একটা কি ভার্ব। যদি বলি কি DENIAL, এই ডেনিয়াল, এই শব্দটা কি হয়ে যাবে আপনার? নাউন হয়ে যাবে। এটাই হচ্ছে এখানে কি কারেক্ট অ্যান্সার, নাউন ফর্ম হবে এটার। আপনার প্রশ্ন করতে পারেন যারা আমার নিয়মিত ক্লাস করেন, ভাই আপনি তো শিখিয়েছিলেন এল থাকলে অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, এল থাকলেও অ্যাডজেক্টিভ হয়। এটা কখন দেখুন, নাউনের সাথে যদি আপনি কখনো এল দেখেন সেটা হবে আপনার কি অ্যাডজেক্টিভ। যদি বলি কি এডুকেশন, নাউন কিন্তু আমরা সবাই কম বেশ আইডেন্টিফাই করতে পারি। তার মানে এডুকেশন হচ্ছে একটা নাউন। যদি বলি কি এডুকেশনাল, এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। তার মানে এল থাকলে কখন অ্যাডজেক্টিভ হবে? নাউনের সাথে যদি এল থাকে সেটা অ্যাডজেক্টিভ, আর ভার্বের সাথে যদি এল থাকে সেটা হবে নাউন। যদি বলি রিমুভ শব্দটা যে ভার্ব, এটা কিন্তু আমরা সবাই জানি যে রিমুভ অর্থ হচ্ছে বাতিল করা বা মুছে ফেলা। তার মানে এটা হচ্ছে একটা কি ভার্ব। তার মানে ভার্বের সাথে যদি আপনি এল বসান, রিমুভাল, এটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। তার মানে আপনাকে মনে রাখতে হবে নাউনের সাথে এল থাকলে অ্যাডজেক্টিভ আর ভার্বের সাথে এল থাকলে নাউন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে হুইচ ওয়ান ইজ অলওয়েজ ইউজড অ্যাজ সিঙ্গুলার, মানে নিচের কোনটা সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। দেখুন এখানে আছে ব্রেড হচ্ছে একটা কি আনকাউন্টেবল নাউন। আমরা জানি আনকাউন্টেবল নাউন কখনো কি হয় না, প্লোরাল হয় না, এটা সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। তার মানে এখানে ব্রেডই হচ্ছে সবসময় কি হবে আপনার সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। এরকম আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনি মনে রাখতে পারেন, যেমন আপনার ব্রেড হইতে পারে এখানে, এরপর আপনার ফার্নিচার, অ্যাডভাইস, ইনফরমেশন, মানি, এগুলো সবসময় আনকাউন্টেবল নাউন, এগুলো কখনো প্লোরাল ফর্মে ব্যবহৃত হয় না, এগুলো সবসময় কি সিঙ্গুলার। তার মানে এখানে ব্রেড শব্দটাই হচ্ছে কি কারেক্ট আনসার। দেখুন এখানে আছে কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, হেয়ার দ্য ওয়ার্ড আর্মি। এখানে এই আর্মি শব্দটা কি কালেকটিভ নাউন না ম্যাটেরিয়াল নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন না কমন নাউন জানতে চেয়েছে। কালেকটিভ নাউন বলতে আমরা কি বুঝি একটু হেল্প করুন। কালেকটিভ নাউনটা হচ্ছে আপনার সমষ্টিবাচক যে নাউনগুলো আছে ওইগুলোকে আমরা কি বুঝি? কালেকটিভ নাউন বুঝি। তার মানে এখানে আর্মি হচ্ছে কি সৈন্যদল। দ্যাট মিনস একটা যেহেতু দল, তার মানে এটা সবসময় কি হবে? কালেকটিভ নাউন হবে। এরকম আরও কিছু ওয়ার্ড আছে, যেমন আপনার আর্মি হইতে পারে, এরপর আপনার নেভি হইতে পারে, এরপর আপনার ক্লাস হইতে পারে, এরপর আপনার গ্রুপ হইতে পারে, যে একটা গ্রুপে একটা কি অনেকজন মানুষ একটা সমষ্টিগত ভাবে গঠিত। দ্যাট মিনস এটা হচ্ছে আপনার কালেকটিভ নাউন। বা টিম হইতে পারে, একটা দল বা একটা ফ্যামিলি, একটা পরিবারে কি থাকে ছেলে মেয়ে সবাই থাকে, একটা সমষ্টিগতভাবে আমরা বসবাস করি। দ্যাট মিনস এগুলা কালেকটিভ নাউন হয়। মাস হইতে পারে, এরপর আপনার গ্যাং হইতে পারে, কোন একটা গ্যাং আসছে, দ্যাট মিনস এটা হচ্ছে কালেকটিভ নাউন। এরপর জুরি হইতে পারে, যে এরপর হইতে আপনার অডিয়েন্স হইতে পারে। অডিয়েন্স অর্থ হচ্ছে শ্রোতা, আপনি কিছু বলছেন, অনেকগুলো শ্রোতা আপনার কথা শুনছে, এটা হচ্ছে একটা সমষ্টিগতভাবে বোঝানো হয়েছে। দ্যাট মিনস এটাও আপনার কালেকটিভ নাউন হবে। এরপর আপনার ক্রাউড হতে পারে, জনতা। এরপর হচ্ছে আপনার ইলাইট হতে পারে, ইলাইট শব্দের অর্থ হচ্ছে আভিজাত, এটাও আপনার কালেকটিভ নাউন। বা কমিটি হতে পারে, COMMITTEE, কমিটিও কালেকটিভ নাউন। কমিটি বানানটা একটু খেয়াল রাখেন, M থাকবে, T থাকবে, E থাকবে। কমিটি বানানটা অনেক সময় কারেক্ট স্পেলিং আসতে পারে। তার মানে এই সবগুলো নাউন আপনি একটু ভালো করে মুখস্থ করে নেবেন, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এগুলো দেখবেন খেয়াল করে বিভিন্ন পরীক্ষায় এগুলোই ঘুরে ফিরে আসে। দ্যাট মিনস আর্মি শব্দটা এখানে কি কালেকটিভ নাউন। এরপর দেখুন এখানে আছে দ্য স্টাডি অফ রিলিজিয়ন ইজ, এখানে জানতে চেয়েছে ধর্ম সম্পর্কিত বিদ্যাকে কি বলে। ধর্ম সম্পর্কিত বিদ্যাকে বলা হয় আপনার থিওলজি। এই জিনিসটা একটু মনে রাখবেন। এই দুটা জিনিসও মাঝে মাঝে আপনার এক্সামে আসতে পারে। যে ফোনোলজি বলতে কি বুঝো, এটার মানে হচ্ছে আপনার ধ্বনিতত্ত্ব, যেটাকে আমরা বুঝি, ব্যাকরণ আলোচ্য বিষয় আমরা পড়েছিলাম। আর মর্ফোলজি শব্দের অর্থ হচ্ছে শব্দতত্ত্ব, তার মানে এটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, এটা হচ্ছে শব্দতত্ত্ব। আর থিওলজি বলতে আমরা কি বুঝি? ধর্মতত্ত্ব, যেটাকে আমরা বুঝি, ধর্ম সম্পর্কিত বিদ্যাকেই থিওলজি বলা হয়। দেখুন এখানে আছে লেট দ্য বুক বি রিড বাই ইউ, এটাকে আপনার অ্যাক্টিভ ফর্মটা কী হবে ওরা জানতে চেয়েছে। তো আমরা জানি কি যে যখন এটা আছে প্যাসিভের মধ্যে, এখানে যেহেতু লেট দ্বারা শুরু হয়েছে, লেট দ্য বুক বি রিড বাই ইউ, বোঝাই যাচ্ছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, অ্যাক্টিভটা ইম্পারেটিভ ছিল, আর এটা প্যাসিভ করার ফলে এটা হয়েছে। তার মানে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময় আমরা লেট দ্বারা শুরু করি। তার মানে অ্যাক্টিভ যখন আমরা করব এই লেটটা থাকবে না,
এরপরে লেটের পরে শেষের অংশটা প্রথমে নিয়ে আসি, এরপরে বি ইউজ করি, তার মানে বিটাও হচ্ছে না, এরপরে শেষে বাই ইউজ করি, এটাও হচ্ছে না। তার মানে দেখুন ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যেহেতু সবসময় উজ্জ্ব থাকে, তার মানে এখানে আমরা সেন্টেন্সটা হচ্ছে রিড দ্য বুক, এটাই হচ্ছে কি লেট দ্য বুক বি রিড বাই ইউ, এটার অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে আপনার রিড দ্য বুক, এটাই হচ্ছে আপনার অ্যাক্টিভ। এই রিড দ্য বুক এটাকে যদি আপনি প্যাসিভ করতে যান তো আপনাকে কী করতে হবে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আপনার লেট দ্বারা শুরু করতে হবে, এরপরে শেষে দ্য বুক ছিল, এই দ্য বুককে প্রথমে নিয়ে আসতে হবে, এরপরে আপনার একটা ভি ইউজ করতে হবে, আর রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম এটাই হবে, এটা ইউজ করবেন। আর যেহেতু এখানে সাবজেক্টটা নাই, এখানে উজ্জ্ব, এই জন্য আমরা শেষে বাই ইউ ইউজ করেছিলাম। তার মানে দেখুন এটাকে প্যাসিভ করলে কিন্তু এটা হচ্ছে, তার মানে এটাকে চেঞ্জ করে যখন আপনি অ্যাক্টিভ করবেন রিড দ্য বুক, এটাই হবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে আই ড্যাশ হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও, এখানে আছে আপ টু নাও, এটার অর্থ হচ্ছে আপনার এখন পর্যন্ত, আপ টু নাও শব্দের অর্থ হচ্ছে এখন পর্যন্ত। এটা থাকলে সবসময় আপনি যে কাজটা করবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সই লিখবেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে আপ টু নাও এখন পর্যন্ত থাকাতে। তার মানে প্রেজেন্ট পারফেক্ট বলতে আমরা কি বুঝি, যে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, এরপরে আপনার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তো আইয়ের সাথে কি হয় না, হ্যাজ তো হয় না, হ্যাভ হবে। তার মানে এখানে হ্যাভ আছে, এখানে আছে শেল, এটা হচ্ছে না, এখানে হেড আছে, এটাও হচ্ছে না, এখানে সেন্ট আছে, এটা হচ্ছে না, তার মানে হ্যাভ সেন্ট, এটা হচ্ছে হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। দেখুন এখানে আছে হি অ্যাড্রেসড মিস্টার রহিম অ্যান্ড উইসড হিম গুড মর্নিং, এই বাক্যটাকে আপনার ডিরেক্ট স্পিচ করতে বলছে, তার মানে বোঝাই যাচ্ছে এটা ইনডাইরেক্টে আছে, এটা এখন আমরা ডিরেক্ট করবো, এটা ন্যারেশন থেকে আসছে আর কি। এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, দেখুন এখানে আছে অ্যাড্রেসড, মনে রাখবেন যদি কোনো সেন্টেন্সে অ্যাড্রেসড শব্দটি থাকে মানে ইনডাইরেক্ট স্পিচে, এটাকে আমরা যখন ডিরেক্ট করব তখন ডিরেক্ট স্পিচে সম্বোধনসূচক একটি শব্দ বসবে, এবং এই সম্বোধনসূচক যে শব্দটা থাকবে এটা কমা দ্বারা আপনার পৃথক করা থাকবে। তার মানে দেখুন এখানে হি সেড আছে, এটাও হতে পারে, এখানে হি সেড এটাও হতে পারে, এখানে হি সেড এটাও হতে পারে, তার মানে এই বেট এটা হচ্ছে না। তার মানে বলেছিলাম যে এই অ্যাড্রেসড থাকার কারণে এই যে মিস্টার রহিম, এই যে একটা সম্বোধনসূচক একটা শব্দ আছে, এই শব্দটা কি দ্বারা পৃথক থাকবে, কমা দ্বারা পৃথক থাকবে। তার মানে দেখুন হি সেড টু মিস্টার রহিম আছে, এটা কিন্তু কমা দ্বারা পৃথক না, এটা হচ্ছে না। তার মানে এখানে এটা হইতে পারে, না হলে এটা হইতে পারে। এখন দেখি কোনটা হয়, দেখুন এখানে আছে হি সেড গুড মর্নিং, ঠিক আছে, হি সেড গুড মর্নিং এটাও ঠিক আছে। দেখুন এখানে আছে টু মিস্টার রহিম, এখানে টু এর পরে মিস্টার রহিম, এই মিস্টার রহিম কিন্তু এখানে কমা দ্বারা পৃথক নাই, দ্যাট মিনস এটাও হচ্ছে না। এরপরে দেখুন হি সেড গুড মর্নিং মিস্টার রহিম, দেখুন মিস্টার রহিমের পূর্বে একটা কি আছে, কমা আছে, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম, এখানে এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে জানতে চাইছে, শেষে আছে প্রেস। মনে রাখবেন অ্যাজ ওয়েল এজ যদি কোনো সেন্টেন্সে থাকে পূর্বের যে সাবজেক্ট আছে ওইটা অনুযায়ী সবসময় আমরা ভার্ব ইউজ করবো। তার মানে করিম যেহেতু একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বটাও হবে কি সিঙ্গুলার হবে। এখানে আছে ডিজার্ভ, এখানে আছে ডিজার্ভস, কোনটাও এখানে কারেক্ট আনসার হবে। তো আমরা জানি ভার্বের সাথে যদি এস থাকে সেটা সিঙ্গুলার, আর এস না থাকলে হচ্ছে প্লুরাল। সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই ভার্বের সাথে আমরা এস বাই এস যোগ করবো, এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আর এটার সাথে যদি এস না, এটা প্লুরাল, এটা হচ্ছে না। এরপর দেখুন এখানে আছে দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার, এখানে কি হিজ হবে না, হার হবে না, ইটস হবে না, কিছুই হবে না। মনে রাখবেন চাইল্ড হচ্ছে শিশুকে আমরা বুঝি, জড় পদার্থ, ইতর প্রাণী, শিশু যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টে থাকে তার পরিবর্তে পজিটিভ ইউজ করবেন হচ্ছে ইটস। এখানে শিশু বলতে যেহেতু আমরা যদি ছেলে বোঝাই হিজ ব্যবহার করবেন, মেয়ে বুঝাইলে হার ব্যবহার করবেন, আর শিশু যদি বোঝাই তখন আমরা ইটস ব্যবহার করব। তার মানে দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার। শিশু না বুঝে যদি আপনার সাবজেক্টটা জড় পদার্থ থাকতো অথবা আপনার কোনো প্রাণী, ইতর প্রাণী থাকতো, তখন আমরা এখানে ইটস ব্যবহার করতাম। তার মানে এখানে শিশু বোঝানোর কারণে এখানে ইটস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে কোনটি শুদ্ধ বানান, এখানে রেমিটেন্স। রেমিটেন্স শব্দটা কোনটা এখানে শুদ্ধ জানতে চেয়েছে। রেমিটেন্স বানানটা আপনি মনে রাখার জন্য যে কাজটা করতে পারেন, প্রথমে ভেঙে ভেঙে মনে রাখেন, আর ই এতটুকু মনে রাখেন, রে, এরপরে এম আই ডাবল টি, রেমিট, এম আই ডাবল টি, এই জিনিসটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে এ এন সি ই, ইএনসি না কিন্তু রেমিটেন্স, আর ই এম আই ডাবল টি এ এন সি, এটা কোথায় আছে দেখুন এখানে আছে আর ই এম আই ডাবল টি এ এন সি, এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আর এটা হচ্ছে না কেন দেখুন আর ই ঠিক আছে, এখানে ডাবল এম দেওয়া আছে, শেষে ইএনসি দেওয়া আছে, হবে এ এন সি, এটাও হচ্ছে না। এখানে আর ই ঠিক আছে, এম আই হবে, এখানে ই হবে না। এখানে দেখুন আর ই এম আই, আর ই ঠিক আছে, এম আই ডাবল টিও ঠিক আছে, এখানে ইএনসি দেওয়া আছে, এখানে হবে এ এন সি। তার মানে আপনাকে মনে রাখতে হবে আর ই এম আই ডাবল টি এ এন সি, এটাই হচ্ছে রেমিটেন্স বানানের প্রপার বানান। দেখুন এখানে আছে কোনটি শুদ্ধ, নিচে চারটি কী দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া আছে, এর মধ্যে কোনটি শুদ্ধ সেটা জানতে চেয়েছে। দেখুন আমরা জানি কি হি ইজ আ লেকচারার ইন ইংলিশ, মানে কোনো বিষয়ে শিক্ষক বোঝাতে সেই বিষয়ের আগে সবসময় প্রিপোজিশন আমরা ইন ব্যবহার করব। তার মানে দেখুন হি ইজ আ লেকচারার ইন ইংলিশ, সে ইংরেজির কি শিক্ষক, মানে ইংরেজির সাবজেক্ট
তিনি পড়ান। দ্যাট মিনস আমরা এখানে ইংলিশের পূর্বে কী ব্যবহার করবো? ইন ব্যবহার করবো, না অন, না ফর, না অফ। অবশ্যই ইনই হবে এখানে কারেক্ট অ্যান্সার। কিন্তু ইংলিশের পূর্বে কিন্তু আরও অন্য অন্য প্রিপোজিশনগুলো হয়, অ্যাটও হয় দক্ষ বোঝাতে। যদি বলি কি হি ইজ গুড ড্যাশ ইংলিশ, তার মানে এখানে আমরা গুডের সাথে কী ব্যবহার করব? অ্যাট ব্যবহার করব। হি ইজ গুড এট ইংলিশ, মানে সে হয় ইংরেজিতে কি দক্ষ। অথবা এক্সপার্ট যদি থাকে, EXPERT, এক্সপার্টের সাথে কি হয়? ইন হয়, এক্সপার্ট ইন ইংলিশ। যদি বলি কি যে হি ইজ এক্সপার্ট ইন ইংলিশ। এরপর দেখুন এখানে আছে হুইচ সেন্টেন্স ইজ উইথ কারেক্ট পাংচুয়েশন, মানে নিচের কোন সেন্টেন্সটিতে প্রপার পাংচুয়েশন ব্যবহার করা হয়েছে ওরা জানতে চেয়েছে। তো এটার জন্য আপনি যে কাজটা করতে পারেন, দেখুন এখানে আছে মারিয়া মাই স্টুডেন্ট। মাই স্টুডেন্ট শব্দটা হচ্ছে এখানে অ্যাপোজিশন। এখন প্রশ্ন হচ্ছে অ্যাপোজিশন জিনিসটা কি? কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশ করা বা অতিরিক্ত তথ্য অ্যাড করাকে আমরা কি বুঝি? অ্যাপোজিশন বুঝি। তার মানে এখানে অ্যাপোজিশন সবসময় কমা দ্বারা কি থাকে? বিচ্ছিন্ন থাকে, মানে এর আগেও কমা বসে, পরেও কমা বসে। দেখুন এখানে মাই স্টুডেন্ট পরে কমা আছে কিন্তু পূর্বে কোনো কমা নেই, এটা হচ্ছে না। এখানে মারিয়া মাই স্টুডেন্ট, এখানে মাই স্টুডেন্টের পূর্বে পরে কোনো কমা নেই, এটা হচ্ছে না। এখানে মারিয়া মাই স্টুডেন্ট ইজ, এখানে ইজের পরে কমা আছে, ইজের পরে কখনো কমা হয় না। তার মানে দেখুন মারিয়া মাই স্টুডেন্টের পূর্বে কমা আছে, পরেও কমা আছে, ইজ অ্যান্ড লিভ টুডে। তার মানে এটাই হচ্ছে এখানে কি কারেক্ট অ্যান্সার। এরপর দেখুন এখানে আছে টু হেডস আর বেটার দেন ওয়ান। এই প্রবাদ বাক্যটির বাবার্থ কী হবে জানতে চেয়েছে। এটা হবে আপনার কনসালটেশন হবে। কনসালটেশন বলতে আমরা কি বুঝি? পরামর্শকে নির্দেশ করে, মানে এইটার অর্থটা আপনাকে একটু বুঝতে হবে। টু হেডস আর বেটার দেন ওয়ান, এটার অর্থটা হচ্ছে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। মানে পরামর্শ করে যদি আপনি কোনো কাজ করেন, এই কাজটার ফলাফলটা কি আসে? ভালো আসে। তার মানে টু হেডস আর বেটার দেন ওয়ান, এই প্রবাদটির বাবার্থ হচ্ছে কি? কনসালটেশন, মানে পরামর্শকে নির্দেশ করে। এরপরে দেখুন এখানে আছে টু দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডিসিশন। এখানে ডিসিশন শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম কি জানতে চাইছে। এটা হবে আপনার কোনো ওয়ার্ডের শেষে যদি আইবিই থাকে, এটা সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এছাড়াও আমরা জানি কি যে ফুল, এরপর হচ্ছে আপনার সাম, এরপর হচ্ছে আপনার লেস, এরপর হচ্ছে আপনার UUS, এরপর আপনার AL ANT, এরপর হচ্ছে আপনার ENT, এরপর হচ্ছে BLE, এরপর হচ্ছে আপনার IVE। এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে, এটা সবসময় কী হবে? অ্যাডজেক্টিভ হবে। বিউটিফুল, হার্মফুল, ইউজফুল, হ্যান্ডসাম, হেল্পলেস, এরপর হচ্ছে ডেঞ্জারাস, এরপর হচ্ছে আপনার এডুকেশনাল, ট্র্যাডিশনাল, ইম্পর্টেন্ট, কনফিডেন্ট, এরপর হচ্ছে আপনার রেসপন্সিবল। এরপর এখানে আছে IVE আছে, যেহেতু এটা সবসময় কী হবে? অ্যাডজেক্টিভ হবে। তার মানে ডিসিশনের অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে আপনার। এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন।